চাকরিজীবীদের মহার্ঘ ভাতা চালুর কথা ভাবছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। বরাদ্দ আসছে বাজেটে। যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে বসছে ৫% কর। দেশে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা, বাড়তে পারে হুন্ডি প্রবণতা। দশ মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৪১%। অগ্রাধিকার ও জনবান্ধব প্রকল্প বাস্তবায়নে জোর। সবাইকে আমন্ত্রণ। অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন, এমন ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু হওয়ার সম্ভাবনা মোটামুটি আছে। সরকার কখন থেকে মহার্ঘ ভাতা দিতে পারবে, কত দিতে পারবে, এজন্য একটি কমিটি গঠন করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, এলএনজি সহ কয়েকটি পণ্য দ্রুত আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সিলেট, হবিগঞ্জের সড়কগুলো আমরা বন্যায় নষ্ট হয়ে গেছে। আর কয়েকটা সবচেয়ে আরো ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমরা বলছি, যশোর মেডিকেল কলেজ হাসপাতালটা হয় নাই, আর তারপর কক্সবাজারে মেডিকেল কলেজ আছে, হাসপাতাল হয় নাই। হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ কিন্তু সিস্টেম না, এইগুলো আমরা এক্সপেক্ট করি। অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, এনবিআর প্রতিনিধিদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আন্দোলন থেকে সরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব মাহমুদ শাহ, আমরা জানি যে অর্থ উপদেষ্টার সাথে এনবিআর এর যে সংস্কার ঐক্য পরিষদ রয়েছে তারা দেখা করেছে, তারা কি ধরনের দাবি দাবা জানিয়েছে এবং এ বিষয়ে অর্থ উপদেষ্টা কি জানিয়েছেন? দেখেন, দুপুর ৩টা বাজে এই বৈঠকটি শুরু হয় এবং শেষ হতে হতে বিকেল 5টা বাজে। প্রায় 2 ঘন্টা ধরে এই বৈঠক চলে। পরবর্তীতে এনবিআর সহ এনবিআর অন্যান্য যারা প্রতিনিধি ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, কিন্তু তারা কেউই আসলে গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দিতে চাননি। আর তাদের পক্ষ থেকে বলা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজকের যে আলোচনার সিদ্ধান্ত সেই বিষয়টি জানানো হবে। তারপরও দীর্ঘ সময় গণমাধ্যমের কর্মীরা অপেক্ষা করার পর অর্থ উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে যে চলমান একটি বৈঠক চলছে তাদের নিজস্ব, সেই বৈঠকে যাওয়ার আগে দুটি কথা বলে গেছেন। সেটি জানিয়েছেন, দেশের সাথে ব্যবসায়ীদের স্বার্থে এই অধ্যাদেশ করা হয়েছে। এনবিআর এর যে প্রতিনিধিদের সাথে আজকের যে বৈঠক সেটি ফলপ্রসূ হয়েছে বলে উনি দাবি করেছেন। একই সাথে আন্দোলন থেকে সরে আসার জন্য উনি বলেছেন, বাজেটের পরপরই এই এনবিআর এর যে প্রজ্ঞাপন সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন। আর আরেকটি বিষয় উনি বলেছেন যে আসলে এই সমস্যা আসলে যৌক্তিক সমাধান হবে। পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো, আপনি আন্দোলনকারীদের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন কিনা, আন্দোলনকারীরা এ বিষয়ে কিছু জানিয়েছে কিনা বৈঠকের বিষয়ে? হ্যাঁ, বৈঠকের বিষয়ে এনবিআর এর যারা ছিলেন এই আন্দোলনের সাথে জড়িত তারা গণমাধ্যমের সাথে যে কথা বলেছে সেখানে তারা যেটি জানিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা উপস্থাপন করার পর সরকার সেগুলো আমলে নিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে আসলে কথা আর একটি দূরত্ব থাকার কারণে এই সমস্যা উদ্ভূত হয়েছে এবং সরকার তাদের যে দাবিগুলো সেগুলো উপস্থাপনের পর তারা বলেছেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দাবিগুলো সরকার আমলে নিবে এবং তারা আশা করছেন যে যে চলমান সংকট আছে সেটি নিরসন হবে। একই সাথে সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেটিও তারা বলতে চাচ্ছেন যে আসলে আমাদের একটা দুই পক্ষের জায়গায় অনড় থাকা একটি দূরত্ব তৈরি হয়েছিল, সেটি হয়তো আজকে সেইটির পারদ কিছুটা নেমে গিয়েছে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেই আশা প্রকাশ করা যাচ্ছে। তাদের পক্ষ থেকেও কিন্তু এই কথাটি বলা হয়েছে। হাসিব, তাহলে এখন আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে যারা এনবিআর এর ছিল তারা কি এই বিষয়ে কিছু জানিয়েছে? তারা কি আন্দোলন চালিয়ে যাবে নাকি আন্দোলন তারা স্থগিত করবে?
আচ্ছা, এই বিষয়টি আসলে মাত্রই বৈঠক শেষ হলো, তারা এনবিআর এ ফিরে যাবেন এবং এনবিআর যারা আছেন সবাই সাথে বসে এনবিআর এর পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হবে গণমাধ্যমের কর্মীদের কাছে এবং সেখানে তাদের যে চলমান আন্দোলন, আজকের যে আলোচনার বিষয়বস্তু, সেই বিষয়গুলো তুলে আনা হবে এবং আশা করা যাচ্ছে যে দুই পক্ষ গণমাধ্যমের সামনে, যদি এই বিষয়ে সরাসরি কিছু বলেননি, কিন্তু মানে এনবিআর এর যারা ছিলেন তারা সরাসরি কিছু বলেনি, তবে আশা করা যাচ্ছে তাদের হয়তো বা আন্দোলনটা নাও থাকতে পারে, কারণ এই সিদ্ধান্তটা আসলে এখানে বসে নিয়ে নেওয়াটা তাদের জন্য একটু মুশকিলই ছিল, কারণ এনবিআর এর যারা অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে সরকারের আজকে অর্থ মন্ত্রণালয়ের যে আলোচনা হলো সেই বিষয়গুলো তারা গিয়ে সেখানে উপস্থাপন করবেন। তাদের সাথে আলাপ আলোচনার পরই তারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে এই তারা আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন না উঠিয়ে নেবেন। কিন্তু তারা আলোচনায় এসে সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাথে, অর্থ উপদেষ্টার সাথে এবং সংশ্লিষ্ট যারা যারা ছিলেন, সচিব থেকে ক্যাবিনেট সেক্রেটারি সহ অন্যান্যরা, তাদের সাথে একটা ভালো আলোচনা হয়েছে বলেই কিন্তু অর্থ উপদেষ্টাও বলেছেন এবং এনবিআর এর যেসব কর্মকর্তারা এসেছিলেন তারাও বলেছেন। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এটি এনবিআর এর কর্মকর্তারা এনবিআর এ যখন ফিরে যাবেন সেখানে তাদের অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনার পর এটি হয়তো বা একটি মানে সঠিক সিদ্ধান্তে তারা উপনীত হতে পারবেন এবং হয়তোবা আন্দোলনটা আর নাও হতে পারে, এরকমই ধারণা করা হচ্ছে। সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে এনবিআর ঐক্য পরিষদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ৫% কর আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিটেন্সের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে হুন্ডির প্রবণতা বেড়ে যাওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। যদিও কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন প্রবাসীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের রেমিটেন্স আসার অন্যতম উৎস যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরের 10 মাস জুলাই থেকে এপ্রিলে দেশটি থেকে প্রবাসী আয় এসেছে $427 কোটি 10 লাখ, যা দেশে আসা মোট প্রবাসী আয়ের 18%। এদিকে গত রোববার যুক্তরাষ্ট্রের অভিবাসীদের প্রবাসী আয়ে 5% কর আরোপের প্রস্তাব পাশ হয়েছে। এতে আওতাভুক্ত হবে গ্রিন কার্ডধারী ও H1B ভিসাপ্রাপ্তরাও, যা আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে প্রবাসী আয় আসা বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এইগুলো কিন্তু অত্যন্ত একটা চিন্তার বিষয়, মানে দুশ্চিন্তা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আমি মনে করি যে এর একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের অর্থনীতিতে এবং সেটা রেমিটেন্স প্রবাহের উপরে একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে। তবে এই সিদ্ধান্তে দেশে আসা প্রবাসী আয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বড় ধরনের এটা কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। তারপরেও সরকার অবশ্যই বিষয়টি দেখবে এবং এতে যাতে প্রবাসী যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের যারা পরিবার বা আত্মীয়স্বজন এখানে রয়েছে তারা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টাও সরকার অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রবাসী আয় হলো দেশে মার্কিন ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস। ট্রাম্পের প্রস্তাবিত 5% কর বাস্তবায়িত হলে উন্নয়নশীল দেশগুলোর এই দায়বিহীন ডলার পাওয়ার সম্ভাবনা কমে যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরে 10 মাস পেরিয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অর্ধেক টাকাও ব্যয় করতে পারেনি সরকার। IMEDর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের মতে সরকার অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জোর দেয়া এডিপিতে তার প্রভাব পড়েছে। আগামীতেও জনবান্ধব প্রকল্পে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনকে কেন্দ্র করে জুলাই আগস্টের পর এডিপি বাস্তবায়নে ধস নামে। ফলে অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরের জন্য 2,16,000 কোটি টাকার সংশোধিত এডিপি ব্যয় নির্ধারণ করে। তবে অর্থবছরের শেষভাগে এসেও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি না আসায় এপ্রিল পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে 41.31%। গত অর্থবছরের একই সময়ে যা ছিল 49.26%। আইএমএডির তথ্য বলছে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ব্যয় হয়েছে 93,424 কোটি 83 লাখ টাকা। নতুন নতুন অবকাঠামো তৈরি করা হয়নি বলে স্বাস্থ্য বাজেটটা এখানে উন্নয়ন বাজেটে বড় দেখাবে না। অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের জোর দিলে চলমান অনেক প্রকল্পের কাজ স্থবির হয়ে যায়। এছাড়াও প্রকল্প যাচাই বাছাই করে অনুমোদন ও বরাদ্দ কাটছাট করা সহ বেশ কিছু কারণে এডিপির অর্থব্যয় কমে গেছে বলে মত বিশ্লেষকদের। এমতাবস্থায় জনবান্ধব প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়ার পরামর্শ তাদের। কম অর্থ ব্যয়িত হলেও সেখানে আমি সমস্যা দেখি না, কিন্তু অর্থ যদি এই কম বাস্তবায়িত হচ্ছে বা প্রকল্প এবং অর্থ কম খরচ হচ্ছে এবং একই সঙ্গে গুণগত মানও যদি বজায় না থাকে
তখন কিন্তু একটা বড় সমস্যা। তো ওই জায়গাতে মনিটরিংটা ঠিক মতো হচ্ছে কিনা আমি মনে করি যে সেটা একটু দেখতে হবে। সাধারণত অর্থবছরের প্রথম দিকে এডিপির ব্যয়ের পরিমাণ কম থাকে, তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এবার তা আরও কমে গেছে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব। তিনি জানান প্রাথমিকভাবে 2টি প্যাকেজ দিয়ে শুরু হচ্ছে কার্যক্রম। এগুলো হচ্ছে স্টারলিংক রেসিডেন্স এবং রেডিসেন্স লাইট। মাসিক খরচ একটিতে 6,000 আর একটিতে 4,200। তবে সেট আপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে 42,000 টাকা। এতে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। 300 MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডাটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকে এটি অর্ডার করতে পারবেন বলেও লিখেছেন ফয়েজ আহমেদ তৈয়ব। এর আগে প্রধান উপদেষ্টা দেশে 90 দিনের মধ্যে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের যাত্রা শুরুর নির্দেশনা দিয়েছিলেন। জিডিপির প্রায় 25% আসে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ CMSME শিল্প থেকে। তবে জামানত জটিলতায় ঋণ পান না এ খাতের 67% উদ্যোক্তা। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর গবেষণায় দেখা গেছে ব্যাংক ঋণ পেতে এ খাতের উদ্যোক্তারা সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়েন। জামানত বিষয়ক জটিলতায় উদ্যোক্তাদের 66.86% এই কারণে ঋণ পান না। এছাড়া 57.69% উদ্যোক্তা ঋণ নেয়ার জন্য জামিনদার বা গ্যারান্টার পান না। যোগাযোগ দক্ষতা ও ইউটিলিটি সেবা সংক্রান্ত জটিলতা এ খাতকে পিছিয়ে রাখছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে উদ্যোক্তাদের পর্যাপ্ত তথ্য দিতে ব্যাংকগুলোতে আলাদা ব্যবস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত 10টি প্রতিষ্ঠানের বেশিরভাগের সম্মিলিত লোকসান 1,401 কোটি টাকা। এর মধ্যে শুধু তিতাস গ্যাসের লোকসান 947 কোটি টাকা। অন্যদিকে একই সময়ে মুনাফা করেছে মাত্র 6টি প্রতিষ্ঠান। সরকারি মালিকানাধীন 16টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে 6টি প্রতিষ্ঠানের সম্মিলিত মুনাফা 1,358 কোটি টাকা। এর মধ্যে 4টি প্রতিষ্ঠানের মুনাফা 37% থেকে 240% পর্যন্ত বেড়েছে। প্রতিবেদনে আরও দেখা যায় জুলাই থেকে মার্চের মধ্যে তিতাস গ্যাস, ডেসকো, ICB ও পাওয়ার গ্রিড সহ 10টি প্রতিষ্ঠানের সম্মিলিত লোকসান বছরে 832 কোটি টাকা বেড়েছে। দুর্বল সম্পদ ব্যবস্থাপনা এবং বেসরকারি খাতে সাথে প্রতিযোগিতার অভাবের কারণে বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা করতে ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেয়ার বাজারকে শক্তিশালী করতে টাস্কফোর্সের সুপারিশ বা প্রধান উপদেষ্টার নির্দেশনার প্রভাব দৃশ্যমান নয়, বরং বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত এক মাসে ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক হারিয়েছে প্রায় 300 পয়েন্ট। প্রতিদিন পুঁজি হারিয়ে হতাশ বিনিয়োগকারীরা। এমন অবস্থায় বাজারে আস্থা ফেরাতে সরকারের নীতিগত সহায়তা চান বাজার সংশ্লিষ্টরা। শেয়ার বাজারের দীর্ঘ সময় ধরে পতনে বিনিয়োগকারীদের আস্থাহীনতা সংকটে রূপ নিচ্ছে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না। গত এক মাসে 14 কার্যদিবসে শেয়ার বাজারে সূচকের পতন হয়েছে। প্রধান সূচক DSX হারিয়েছে 298 পয়েন্ট। এ সময় ডিএসইর বাজার মূলধনও কমেছে 20,000 কোটি টাকার বেশি। বাজারের অস্থিরতার জন্য বিএসইসির প্রধান সহ সংশ্লিষ্টদের দায়ী করছেন বিনিয়োগকারীরা। তাদের দাবি, কয়েক লাখ বিনিয়োগকারী ফোর্স সেলের শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছে। এতে তাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে হতাশাও। বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়নাঘরে। আমাদের দাবি, প্রথম দাবি হইল মাকসুদ সাহেবের পদত্যাগ। পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আসছে বাজেটে কর ছাড় সহ বেশ কিছু প্রস্তাব সরকারের কাছে দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। সরকারও বাজারে গতি ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে আন্তরিক বলে জানান তারা। সাধারণ বিনিয়োগকারী বিশ্বাস করা শুরু করবে যে দিস গভর্নমেন্ট ইজ ভেরি মাচ প্রো ইনভেস্টার্স এন্ড প্রো ক্যাপিটাল মার্কেট। অন্যান্য স্টেক হোল্ডার, স্টক এক্সচেঞ্জ এবং বিসিএ কাজ করে দেখা। এবং আপনি ইউ ক্যান টেক মি ওয়ার্ড, যখনই সাধারণ বিনিয়োগকারীরা দেখবে যে আমরা শুধু কথা বলছি না, আমরা কাজ করছি,
এই আস্থাটা ফিরে আসবে। একসময় দেশের শেয়ার বাজারে ৩০ লাখের বেশি সক্রিয় বিনিয়োগকারী ছিল, এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সপ্তাহের চতুর্থ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। এ সময় ডিএসইর প্রধান সূচক 18.71 পয়েন্ট বেড়েছে। লেনদেন বেড়েছে প্রায় 9 কোটি টাকা। শেয়ার দর বেড়েছে 54 ভাগ কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 7.98 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকা শেয়ার বাজার। প্রথম 5 মিনিটে প্রধান সূচক বাড়ে 10 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 18.71 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4795 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 297 কোটি 71 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 8 কোটি 93 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 390টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 211টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে 104টি এবং অপরিবর্তিত 75টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় স্কয়ার ফার্মা, তৃতীয় অবস্থানে বীজ হ্যাচারি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ফুয়াং ফুড, দ্বিতীয় সমতা লেদার, তৃতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 7.98 পয়েন্ট কমে অবস্থান করছে 13,370 পয়েন্টে। লেনদেন 6 কোটি 65 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি অর্থ বছরের গেল 10 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে পণ্য আমদানি রপ্তানি আগের চেয়ে ইতিবাচক পথেই রয়েছে। তবে বন্দরে জাহাজের উপস্থিতি কিছুটা কমেছে। আমদানি রপ্তানিকারকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ইউরোপ কেন্দ্রিক রপ্তানি বেড়েছে। যদিও অর্থ বছরের শেষ দিকে এসে নানা ভূ রাজনৈতিক সমীকরণে কপালে চিন্তার ভাঁজও তৈরি করেছে। 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে চট্টগ্রাম বন্দর, কমলাপুর আইসিডি এবং পানগাঁও নদী বন্দর মিলিয়ে কন্টেইনারবাহী পণ্য হ্যান্ডলিং হয়েছিল 23,94,160 একক। আর 2024-25 অর্থ বছরের একই সময়ে এই সংখ্যা 24,85,484। এর মধ্যে আমদানি পণ্যবাহী কন্টেইনারের প্রবৃদ্ধি 2.5% বেশি এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বেড়েছে 5%। তবে একই সময়ে বন্দরে জাহাজের উপস্থিতি কমেছে 9টি। আমদানি রপ্তানি ভালো, অন্যান্য বছরের তুলনায় আমাদের প্রবৃদ্ধিও আশা করি ভালোই হবে এবং আমাদের যে জাহাজ আসা যাওয়া যেটা এই স্ট্যাটিস্টিক্স অন্যান্য বছরের তুলনায় আমাদের এবার বেশি। আমাদের ওভারঅল গ্রোথ কিন্তু 6-7% আছে এবারও। বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের কারণে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি উন্নতি হওয়ায় ইউরোপ কেন্দ্রিক রপ্তানি গত বছরের চেয়ে বেড়েছে। একই সঙ্গে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা কিছুটা নিষ্ক্রিয় থাকায় সেই পথেও জাহাজ চলাচল বেড়েছে। আমাদের রাশিয়া বলেন, ইউক্রেন সব জায়গা থেকে আমাদের ইম্পোর্ট আনতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধেরও একটা মীমাংসার দিকে যাচ্ছে যতদূর আমরা জানি। তো এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আসবে আলটিমেটলি আমাদের এখান থেকে, যেহেতু আমরা ইম্পোর্ট বেস। যে চট্টগ্রাম বন্দর অনেক বেশি আগে থেকে আপনার অনেক বেশি মানে তারা স্মার্ট বন্দর হিসেবে কাজ করছে। গত কিছুদিন থেকে আমদানির যে ভলিউম সেটা কিছুটা কিঞ্চিত কম, কারণ এটা আমাদের সবসময় একটা সিজন থাকে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 3.2 মিলিয়ন একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 167 টাকা 89 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে 141 টাকা 21 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 1 টাকা 44 পয়সায়। দর বেড়েছে সৌদি রিয়েলের, বিনিময় হচ্ছে 32 টাকা 69 পয়সায়। অপরিবর্তিত আছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 399 টাকা 19 পয়সায়। এছাড়া বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 28 টাকা 60 পয়সায়।
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।